আমার গল্প পরিচালনার যাত্রায় এখন চলছে অষ্টাদশতম গল্প। আর আজকের দিনে গল্প হিসেবে আমি বেছে নিয়েছি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। গল্পের নাম সাক্ষী। জেলা কোর্টের দায়রা এজলাসে খুনের মামলা শেষ হইয়াছে, আসামি বেকসুর খালাস পাইয়াছে। আমরা যে কজন কলিকাতার সাংবাদিক লোমহর্ষণ পরিস্থিতির খবর পাইয়া এখানে আসিয়াছিলাম, তাহাদের মধ্যে অন্য সকলে ফিরিয়া গিয়াছে, কেবল আমি রহিয়া গিয়াছি। মামলা নিষ্পত্তি হইয়া গিয়াছে এবং আসামি সুবিচার পাইয়াছে, তাহাতেও সন্দেহ নাই। তবু আমার মন সন্তুষ্ট হইতে পারে নাই। কোথায় যেন একটি গুরুতর প্রশ্ন অমীমাংসিত রহিয়া গিয়াছে। শহরের ধনী এবং উশৃঙ্খল যুবক মোহিতমোহন রক্ষিত নিজের স্ত্রীকে হত্যা করিয়া ফেরারি হয়, তারপর ধরা পড়িয়া যায়। প্রত্যক্ষ প্রমাণ অবশ্য ছিল না, কারণ কেহ মোহিতকে খুন করিতে দেখে নাই, কিন্তু জোরালো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছিল। মোহিতের স্ত্রী অন্নপূর্ণা ছিল কটুভাষিনী খান্ডার মেয়ে। মোহিতের সহিত প্রায়ই ঝগড়া হইত, এমনকি মাঝে মাঝে মারপিটও যে হইত, পাড়াপড়শি তাহার সাক্ষী ছিল। মোহিত দায়রা সোপর্দ হইল। মামলা যখন সঙ্গীন হইয়া উঠিয়াছে, মোহিতের প্রাণ রক্ষার কোনো রাস্তাই নাই, এমন সময় কালিময় ঘোষ নামে এক স্থানীয় ভদ্রলোক স্বেচ্ছায় কোর্টের পক্ষ হইতে সাক্ষী দিলেন। তিনি বলিলেন, যে রাত্রে 11টার সময় অন্নপূর্ণা খুন হয়, সেই রাত্রে সোয়া 10টা হইতে প্রায় 12:30 পর্যন্ত মোহিত কালিময় গৃহে ছিল। মোহিত তার স্ত্রীর উপপতি। সওয়াল জবাবের পর সন্দেহ থাকে না যে কালিময় ঘোষ সত্য কথা বলিতেছেন। তাহার সাক্ষীর জোরে মোহিত মুক্তি পায়। মফস্বলের মামলায় কলিকাতা হইতে সাংবাদিক বড় একটা আসে না, স্থানীয় সংবাদদাতারাই খবর পাঠায়। এই মামলার শেষের দিকে আমরা টেলিফোনে খবর পাইয়া আসিয়া জুটিলাম। কাগজে খুব হৈ হৈ হইল। তারপর মামলার নিষ্পত্তি হইলে সকলে ফিরিয়া গেল, আমি কেবল রহিয়া গেলাম। পরদিন বৈকালে আন্দাজ 5টার সময় আমি কালিময় ঘোষের বাড়িতে গেলাম। পাড়াটা নিরিবিলি, কয়েক ঘর ভদ্র গৃহস্থের বাস। বাগান ঘেরা একতলার ছোট ছোট বাড়িগুলি, সবগুলি প্রায় এক ছাঁচের। কেবল একটা বাড়ি দ্বিতলের গর্বে মাথা উঁচু করিয়া দাঁড়াইয়া আছে, সেটি মোহিত রক্ষিতের বাড়ি। কালিময় বাবুর বাড়ি হইতে মোহিত রক্ষিতের বাড়িটা 60-70 গজ দূরে। আমরা এখানে আসিয়া প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করিয়াছিলাম, স্থানটার প্ল্যান তাই জানা ছিল। কালিময় ঘোষের ছোট্ট বাগান পার হইয়া বাড়ির সামনে উপস্থিত হইলাম। বাড়িটা নির্জন মনে হইল। একা কালিময় বাবু সম্মুখের বারান্দায় মাদুরে বসিয়া বড়শিতে সুতা বাঁধিতেছেন। চারিদিকে মাছ ধরার সরঞ্জাম, হুইলযুক্ত দুটো ছিপ, মুগার সুতো, ময়ূরপুচ্ছের ফাতনা ইত্যাদি। কালিময় বাবুর বয়স আন্দাজ 45। দোহারা বলিষ্ঠ গোছের চেহারা, মাথার চুল ও গোঁফ ছোট করিয়া ছাঁটা। খাটো ধুতির উপর ময়লা সোয়েটার পরিয়া তিনি বসিয়া আছেন। যে বয়সে মানুষ নিজের দৈহিক পরিপাট্য সম্বন্ধে ঔদাসীন হয়ে পড়ে, সেই বয়স। আমাকে দেখিয়া হাঁটুর উপর একটু কাপড় টানিয়া দিয়া কহিলেন, আপনি? কালিময় বাবুকে আমি ইতিপূর্বে আদালতে সাক্ষীর কাঠগড়ায় দেখিয়াছি। তাহার বাহ্য আচার ব্যবহার ও প্রকৃতি সম্বন্ধে আমার মনে বেশ স্পষ্ট ধারণা আছে, কিন্তু তাহার চরিত্র চিত্র অঙ্কিত করা সহজ নয়। লোকটি ভদ্র শ্রেণীর, জাতিতে কায়স্থ, অভাবগ্রস্ত নয়, সচ্ছল অবস্থার মানুষ, অশিক্ষিত নয়, বিএ বিএল। তবু তাহার কথায় ও আচার ব্যবহারে কোথাও যেন একটু চাষারে ভাব আছে। চাষারে কথাটা হয়তো ঠিক হইল না, শহুরে পালিশের অভাব বলিলে ভালো হয়। পাড়াগাঁয়ের চণ্ডী মণ্ডপে তাহাকে বেমানান মনে হইবে না, কিন্তু কলিকাতার মার্জিত সমাজের কোনো ড্রয়িং রুমে তাহাকে ছাড়িয়া দিলে তিনি হংস মধ্যে বকের ন্যায় প্রতীয়মান হইবেন, তাহাতে সন্দেহ নাই।
আমি নিজের পরিচয় দিলাম। আমি তাহার কাছে গিয়া মাদুরের প্রান্তে বসিলাম। তিনি একবার রুক্ষ চোখে আমার পানে চাহিলেন, বলিলেন, সব তো চুকে বুকে গেছে, আবার কেন? আমি বলিলাম, না না, আমি সাংবাদিক হিসেবে আপনার কাছে আসিনি, নিতান্তই ব্যক্তিগত কৌতূহল। আপনার মতো চরিত্রবল আজকালকার দিনে দেখা যায় না। একটা দুশ্চরিত্র লম্পটের প্রাণ বাঁচাবার জন্য আপনি... তো আজ এ কাজ হইল না। তিনি দৃঢ়ভাবে বাধা দিয়ে বলিলেন, ওসব কথা ছাড়ান দিন তো। কি জানতে চান বলুন তো? সংকুচিত প্রশ্ন করিলাম, আপনার স্ত্রী? সে পালাইয়াছে। কালিময় বাবু আবার বড়শি বাঁধিতে প্রবৃত্ত হইলেন। সে কি? কোথায়? কার সঙ্গে? তা জানি না, খোঁজ করিনি। কিছুক্ষণ নীরবে তাহার বড়শি বাঁধা দেখিলাম। একটি মুগার সুতোয় দুটো বড়শি বাঁধিতেছেন, বর্ধমানের ভালো বড়শি। বড়শি বাঁধিবার বিশেষ কায়দা আছে, যেমন তেমন করিয়া বাঁধা চলে না। প্রথমে একটি বড়শিকে সুতার একধারে বাঁধিয়া দুই পাশের সুতা পাকাইয়া এক করিতে হয়। তারপর অন্য বড়শি সুতার অন্য প্রান্তে অনুরূপ প্রথায় বাঁধিতে হয়। দুটো বড়শি পাশাপাশি ঝুলিতে থাকে। আপনি ছিপে মাছ ধরতে ভালোবাসেন? হ্যাঁ। রাত্রে মাছ ধরেন কেন? মজা আছে। দিনে মাছ ধরার চেয়ে ঢের বেশি মজা। কার্বাইডের সাইকেল ল্যাম্প জ্বেলে জলের উপর আলো ফেললে মাছ আসে। আজ রাত্রে মাছ ধরতে যাবেন নাকি? না, আজ আর হবে না। আপনার বাড়িতে এখন কে কে আছে? কেউ নেই, আমি একা, নিজে রেঁধে খাচ্ছি। কিছুক্ষণ বড়শি বাঁধা দেখিয়া বলিলাম, আচ্ছা, মোহিত রক্ষিত তার স্ত্রীকে খুন করেনি, তা যেন প্রমাণ হলো, কিন্তু কে খুন করেছিল তা তো জানা হলো না। কালিময় আমার পানে একটু অবজ্ঞাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, আপনি আইনের কিছু জানেন না দেখছি। কে খুন করেছে এ মামলায় তা জানবার দরকার নেই। মোহিত রক্ষিত খুন করেনি তা প্রমাণ হলেই যথেষ্ট। তবু কে খুন করেছে জানা তো দরকার। সে ভাবনা পুলিশের। তা বটে, তবু... বড়শি বাঁধা শেষ হইলে কালিময় সুতা তুলিয়া নিরীক্ষণ করিতে করিতে যেন অন্য মনস্ক ভাবে প্রশ্ন করিলেন, আপনি মদ খান? মদ? হ্যাঁ, মদ। হুইস্কি, ব্র্যান্ডি, জিন খান? সত্য কথা বলিলাম, পরের পয়সা পেলে খাই। তবে আসুন। কালিময় আমাকে বাড়ির ভেতরে বসিবার ঘরে লইয়া গেলেন। কালিময় মনের মধ্যে অনেক কথা জমা হইয়াছিল। সে রাত্রে আমরা দুজনে মুখোমুখি বসিয়াই একটি বোতল হুইস্কি সাবার করিয়া ফেলেছিলাম। সেই সঙ্গে তাহার মুখে যে বৃত্তান্ত শুনিয়াছিলাম, তাহার সহিত আদালতে প্রদত্ত এজাহার মিলাইয়া একটা গোটা কাহিনী দাঁড়া করা যাইতে পারে। তাহার পলাতকা স্ত্রী দামিনীর একটি ফটোও দেখিয়াছিলাম। এমন কিছু আহামরি চেহারা নয়, কিন্তু বয়স 20-22। শরীরে বাঁধুনি আছে এবং চোখে আছে কপট ভালো মানুষই। কালিময় এই জেলারই লোক। ছেলেবেলায় পাড়াগাঁয়ে ছিলেন, তারপর শহরে আসিয়া লেখাপড়া শিখিয়াছেন, উকিল হইয়াছেন, গ্রামে জমি জমা বিক্রয় করিয়া শহরে বাড়ি কিনিয়া বাস করিতেছেন। ওকালতিতে তাহার পসার বেশি নয়, জরিপের কাজ করিয়া অল্প স্বল্প রোজগার হয়। হাতে নগদ কিছু টাকা আছে, লগ্নি কারবারেও মন্দ উপার্জন হয় না। মোটের উপর সচ্ছল অবস্থা। প্রায় 20 বছর শহরে আছেন। শহরে সকলের সঙ্গে পরিচয় আছে, কিন্তু বেশি ঘনিষ্ঠতা কাহারও সঙ্গে নাই। যে ব্যক্তি একাধারে উকিল এবং মহাজন, তাহার সঙ্গে কাহারও বেশি ঘনিষ্ঠতা বোধহয় সম্ভব নয়। কালিময় প্রথম পক্ষে স্ত্রী রুগ্না ছিলেন।
বিবাহিত জীবনের প্রায় 15টা বছর নিরবচ্ছিন্ন শয্যাগত থাকিয়া নিঃসন্তান অবস্থায় স্বর্গারোহণ করেন। কালীময়ের বয়স যখন 40 পার হইয়া গিয়াছে, পুনর্বার বিবাহ করিবার জন্য তিনি বিশেষ উৎসুক ছিলেন না। পুণ্যাম নরকের ভয়ও তাহার ছিল না। কিন্তু কালীময়ের এক দুঃসম্পর্কের বোন ছিল, তাহার বিবাহ হইয়াছিল অন্য জেলায়। কালীময় বিপত্নিক হইয়াছেন শুনিয়া সে আসিয়া দাদাকে ধরিয়া বসিল। তাহার স্বামীর এক দুঃসম্পর্কের ভগিনী আছেন। মেয়েটি অনাথা, তাহাকে উদ্ধার করিতে হইবে। রূপবতী গুণবতী কন্যা, নেহাত অনাথা বলিয়াই দূরসম্পর্কের ভাইয়ের গলায় পড়িয়াছে। শেষ পর্যন্ত কালীময় দামিনীকে বিবাহ করিলেন। দামিনী সাধারণ বিচারে দেখিতে শুনিতে ভালোই, রূপ যত না থাক চটক আছে। গুণের পরিচয় ক্রমে প্রকাশ পাইল। সংসারে কাজ জানিলেও সেদিকে স্পৃহা নাই। ভালো মানুষের মতো ঘরে থাকে বটে, কিন্তু মন বাহিরের দিকে। ঘরের কাজ ফেলিয়া বিছানায় শুইয়া রোমাঞ্চকর উপন্যাস পড়িতে ভালোবাসে। সাজগোজের দিকে নজর বেশি। সিনেমা দেখার প্রচণ্ড লোভ। প্রথমে কালীময় কিছু দেখিতে পান নাই। ক্রমে নবপরিচয়ের ঘোলা জল পরিষ্কার হইতে লাগিল। কিন্তু নতুন বউয়ের যে দোষগুলি তিনি দেখিতে পাইলেন, সেগুলো তাহার মারাত্মক মনে হইল না। দামিনী সাধারণ মেয়ে। এইরূপ সাধারণ মেয়ের সাধারণ দোষগুণ লইয়া সংসার শুদ্ধ লোক ঘর করিতেছে। কালীময় বিশেষ উদ্বিগ্ন হইল না। বছর খানিক কাটিয়া গেল। কালীময় ধীরে ধীরে উপলব্ধি করিলেন দামিনী সাধারণ মেয়ে নয়, সে অত্যন্ত স্বার্থপর। অন্যের সুখ সুবিধা সামর্থ্যের কথা সে ভাবে না। তাহার একটা প্রচ্ছন্ন জীবন আছে। তাহার অতীত জীবনে কোনো গুপ্ত রহস্য আছে। সে অত্যন্ত সরল নিরীহ মুখ লইয়া অনর্গল মিথ্যা কথা বলে। সে লুকাইয়া লুকাইয়া কাহাকে চিঠি লেখে। একদিন একটা সামান্য ঘটনা ঘটিল। কালীময়ের বাড়ির ঠিক সামনের রাস্তার ধারে একটা ডাক বাক্স আছে। দুপুরবেলা কালীময় একটা দলিল লইবার জন্য কোর্ট হতে বাইরে ফিরিতেছিলেন। পথঘাট শূন্য। মোড় ঘুরিয়া নিজের রাস্তায় পড়িয়া তিনি দেখিতে পাইলেন দামিনী টুক করিয়া ফটকের বাইরে আসিয়া একটি খামের চিঠি ডাকে ফেলিয়া আবার শুট করিয়া বাড়িতে ফিরিয়া গেল। কালীময় গৃহে প্রবেশ করিয়া দামিনীকে বলিলেন, আজ দুপুরে ঘুমোওনি দেখছি, কাকে চিঠি লিখলে? সরল বিস্ময়ে চোখ বিস্ফারিত করিয়া দামিনী বলিল, চিঠি? কই, আমি তো লিখিনি। কালীময়ের ধোকা লাগিল। তবে কি তিনি ভুল দেখিয়াছেন? তিনি আর কিছু বলিলেন না। দলিল লইয়া আদালতে ফিরিয়া গেলেন। কিন্তু তাহার মনটা অনিশ্চয়তার সংশয়ে প্রশ্ন সংকুল হইয়া উঠিল। 2-3 দিন পরে কালীময়ের দুঃসম্পর্কে সে ভগ্নিপতি আসিয়া উপস্থিত হইলেন। যাহার গৃহে দামিনী থাকিত ইনি তিনি। বয়সে কালীময়ের চেয়ে ছোট, শক্ত সমর্থ চেহারা, চোখে শিকারী বিড়ালের সতর্কতা। বলিলেন, কাজে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। তিনি কালীময়ের গৃহেই রইলেন। কালীময় তাহাকে যথেষ্ট আদর যত্ন করিলেন। 2 দিন 1 রাত্রি কালীময় গৃহে কাটাইয়া অতিথি বিদায় লইলেন। কিন্তু তিনি কি কাজে আসিয়াছিলেন তাহা ঠিক বোঝা গেল না। কারণ এখানে আসিয়া তিনি একবারও গৃহের বাহির হন নাই। কালীময় অবশ্য যথারীতি দুপুরবেলা কোর্টে গিয়াছেন। অতঃপর তিনি মাঝে মাঝে আসেন, 2-1 দিন থাকিয়া চলিয়া যান। কালীময় সন্নিগ্ধ প্রকৃতির লোক নন, কিন্তু তার মনেও খটকা লাগে। লোকটি সম্পর্কে দামিনীর ভাই, অথচ তাহাদের সম্পর্ক ঠিক যেন স্বাভাবিক নয়। কালীময়ের সম্মুখে তাহারা এমন সংকুচিত হইয়া থাকে কেন? কোথাও কিছু গলদ আছে। যা হোক, এইভাবে আরো বছরখানিক কাটিয়া গেল। কালীময় দিনের বেলা কোর্টে যান, সন্ধ্যার পর একটু হুইস্কি পান করেন। এই অভ্যাস তার আগে ছিল না, সম্প্রতি হইয়াছে।
তাহার ভারী মাছ ধরার শখ। আগে হপ্তায় অন্তত একবার চৌধুরীদের পুকুরে রাত্রিকালে মাছ ধরিতে যাইতেন। এখন আর অত বেশি যাওয়া হয় না, তবুও মাঝে মাঝে যান। জরিপের কাজ পড়িলে 2-3 দিনের জন্য বাহিরে যাইতে হয়। তখন দামিনী বাড়িতে একলা থাকে। একলা থাকিতে তাহার ভয় নাই। কালীময়ের বাড়িতে বেশি লোকের আসা যাওয়া নাই। যাহারা আসে কাজের দায়ে আসে। কদাচিৎ 2-1 মক্কেল কখনো খাতক টাকা ধার লইতে বা শোধ দিতে আসে। পড়শিদের সঙ্গে কালীময়ের নামমাত্র পরিচয়। কেবল মোহিত রক্ষিতের সহিত একটু ব্যবহারিক ঘনিষ্ঠতা আছে। মোহিত রক্ষিত ফুর্তিবাদ ছোকরা, সুদর্শন চেহারা, মিষ্ট আচার ব্যবহার, কিন্তু প্রচণ্ড জুয়ারি। বন্ধুদের পাল্লায় পড়িয়া মাঝে মাঝে মাদকদ্রব্য সেবন করে, কিন্তু নেশাখোর নয়। প্রকাশ্যে চরিত্র দোষ ছিল না, কারণ ঘরে ছিল খান্ডার বউ। এই মোহিত রক্ষিত মাঝে মধ্যে আসিত কালীময়ের কাছে টাকা ধার লইতে। তাহার পিতা তাহার জন্য যথেষ্ট সম্পত্তি রাখিয়া গিয়াছিলেন, কিন্তু নগদ টাকা এমনভাবে বাঁধিয়া দিয়া গিয়াছেন যে প্রতি মাসে একটা বাধা বরাদ্দের বেশি সে হাতে পাইত না। তাই মাসের শেষে হঠাৎ টাকার ঘাটতি হইলে মোহিত কালীময়ের নিকট রিস্ট ওয়াচ বা আংটি বাঁধা রাখিয়া কখনো বা শুধু হাতেই টাকা ধার লইত। আবার হাতে টাকা আসিলেই ঋণ শোধ করিয়া দিত। কালীময় মোহিতকে মনে মনে পছন্দ করিতেন, কারণ সে জুয়ারি হইলেও মহাজনকে ফাঁকি দেবার চেষ্টা করিত না। একবার কালীময় জরিপের কাজে 2-3 দিনের জন্য গ্রামাঞ্চলে গিয়াছেন। ফিরিয়া আসিয়া দামিনীকে দেখিয়া তাহার মস্তিষ্কে সন্দেহের আগুন জ্বলিয়া উঠিল। দামিনী ভালো মেয়ে নয়, নষ্ট মেয়ে। তাহার গুপ্ত নাগর আছে, সে লুকাইয়া ব্যভিচার করে। সন্দেহ বস্তুটা যে সকল আনুবীক্ষণিক প্রমাণের উপর নির্ভর করে, সে প্রমাণ কাহাকেও দেখানো যায় না, এমনকি নিজের কাছেও তাহারা খুব স্পষ্ট নয়। তবুও এ জাতীয় সন্দেহের হাত ছাড়ানো যায় না। কালীময় মাথার মধ্যে তুষের আগুন জ্বালিয়া ভাবিতে লাগিলেন। দামিনী বিবাহের আগে হইতেই দুশ্চরিত্রা, এজন্যই তাহার দূর সম্পর্কিয়া ভগিনী তাহাকে তাড়াতাড়ি বিদায় করিয়াছিলেন। ভগিনীপতির সঙ্গে নটঘট, লোকটা এই জন্যই আসে। তাহারা সম্পর্কে ভাই বোন, কিন্তু যাহারা নষ্ট দুশ্চরিত্র তাহাদের কি এই সম্পর্ক জ্ঞান থাকে? শুধু তাই নয়, এখানেও দামিনীর গুপ্ত প্রণয়ী আছে। কে সে? বাড়িতে তো সেরকম কেহ আসে না। তাহার অনুপস্থিতিকালে কাহার যাতায়াত আছে? কে সে? কালীময় স্থির করিলেন, কেবল সন্দেহের তুষানলে দগ্ধ হইয়া লাভ নাই, ধরিতে হইবে। হাতে নাতে ধরিয়া তারপর নষ্ট স্ত্রীলোকটাকে দূর করিয়া দিবেন। কেলেঙ্কারি হইবে, শহরে কান পাতা যাইবে না। তা হোক। শনিবার বিকালে আদালত হইতে ফিরিয়া জলযোগ করিতে করিতে কালীময় বলিলেন, আজ রাত্রিরে মাছ ধরতে যাব। তাহার বাহ্য ব্যবহার দেখিয়া মনের কথা অনুমান করা যায় না। দামিনীর চোখের মধ্যে ঝিলিক খেলিয়া গেল। সে তৎক্ষণাৎ চোখের উপর পল্লবের আবরণ নামাইয়া বলিল, ওহ, তাহলে তোমার রাত্রিরে খাবার তৈরি করি। ফিরিতে কি রাত হইবে? কালীময় বলিলেন, যেমন হয়, 1-1:30। রাত্রি 8:30টার সময় কালীময় বাহির হইলেন। একটি চটের থলিতে মাছ ধরার সরঞ্জাম, 4 টোপ, ভাজা খোল ও মেথির গুঁড়া, একটি কার্বাইডের সাইকেল ল্যাম্প, সেই সঙ্গে একটি 1.5 ফুট লম্বা লোহার ডান্ডা। রাত্রে মাছ ধরিতে গেলে এই ডান্ডাটি তাহার সঙ্গে থাকে। নির্জন স্থানে একাকী রাত্রি যাপন, আত্মরক্ষার একটি অস্ত্র সঙ্গে থাকা ভালো। এক হাতে ছিপ, অন্য হাতে থলি লইয়া কালীময় বাহির হইলেন। তিনি ফটক পার না হওয়া পর্যন্ত দামিনী দ্বারের কাছে দাঁড়াইয়া রহিল, তারপর দ্বার বন্ধ করিয়া দিল। বাড়িতে আর কেহ নাই। ঠিকা ঝি দিনের বেলা কাজ করিয়া দিয়া চলিয়া গিয়াছে, আবার কাল সকালে আসিয়া রাত্রির এঁটো বাসন মাজিবে।
কালিময়ের বাড়ির সম্মুখে রাস্তার দুটি মুখ, একটি বাজারের দিকে, অন্যটি শহরের বাহিরে গিয়াছে। কালিময় বাহিরে রাস্তা ধরিলেন। চৌধুরীদের বাগানবাড়িটা শহরের 2 মাইল বাহিরে। প্রকাণ্ড পুকুর, পুকুরে খলসে পুঁটি হইতে বড় বড় রুই, কাতলা, মৃগেল, চিতল সব মাছই আছে। চৌধুরীরা কালে ভদ্রে বাগানবাড়িতে আমোদ করিতে যান। একটি মালী বাগানবাড়ির তত্ত্বাবধান করেন। চৌধুরীরা বড় জমিদার। কালিময় তাহাদের এস্টেটের একজন উকিল। পুকুরে মাছ ধরিবার ঢালাও হুকুম আছে। কিছুদূর চলিবার পর মোহিত রক্ষিতের বাড়ির কাছাকাছি মোহিতের সঙ্গে তাহার দেখা হইয়া গেল। সে বলিল, এই যে ঘোষ মশাই, আপনার কাছেই যাচ্ছিলাম। কালিময় দাঁড়াইয়া বলিলেন, কি ব্যাপার? কিছু টাকার দরকার পড়েছিল। কত? এই 100। তা এখন তো হবে না, কাল সকালে এসো। তাই যাব। কোথায় চলেছেন? চৌধুরীদের পুকুরে? হ্যাঁ। বেশ আছেন। একটু হাসিয়া মোহিত চলিয়া গেল। নিজের বাড়িতে ফিরিয়া গেল না, শহরের কোনো জুয়ার আড্ডায় গেল। মোহিতের বাড়ির সম্মুখ দিয়া যাইবার সময় কালিময় শুনিতে পাইলেন বাড়ির ভিতর হইতে কাংস কণ্ঠের তীক্ষ্ণ স্বর আসিতেছে। বাড়িতে মন বসে না, সারা দিন রাত শুধু জুয়া আর জুয়া, লক্ষ্মী ছাড়া দশা। বাপ যা রেখে গেছে সব ছাড়ে গোল্লায় দিয়ে তবে নিশ্চিন্দে হবে। চলিতে চলিতে কালিময় ভাবিতে লাগিলেন, মোহিতের বউ সুন্দরী এবং যুবতী, কিন্তু কি গলা, কি মেজাজ! দুনিয়ায় বিবাহ করিয়া কেহ সুখী হইয়াছে কি? তিনি নিজে 2 বার বিবাহ করিয়াছেন। প্রথমটি চিররুগ্না, দ্বিতীয়টি ভ্রষ্টা। মানুষ বিবাহ করে কেন? রাস্তাটা আরো 1/2 মাইল গিয়া মিউনিসিপ্যাল এলাকার শেষ প্রান্তে পৌঁছেছে। অতঃপর আর আলোকস্তম্ভ নাই। এখানে পৌঁছিয়া কালিময় একটি গাছের তলায় উপস্থিত হইলেন। রাত্রিকালে এই রাস্তায় লোক চলাচল খুবই কম। তবু কালিময় গাছের পেছন দিকে গিয়া ছিপটি গাছের গুড়িতে হেলাইয়া দিলেন। থলিটি মাটিতে রাখিয়া নিজে একটু উন্নত শিকড়ের উপর উপবেশন করিলেন। এখানে বসিলে রাস্তা দিয়া মোটর গাড়ি যাইলেও তাহার হেডলাইটের আলোয় তাহাকে দেখা যাইবে না। পকেট হইতে সিগারেট বাহির করিয়া কালিময় ধরাইলেন। ধরাইবার সময় দেয়াশলাইয়ের আলোতে হাত ঘড়িটা দেখিয়া লইলেন, 9টা বাজিয়া 5 মিনিট। আজ সিগারেট বড় শীঘ্রই শেষ হইয়া গেল। তিনি আর একটা সিগারেট ধরাইলেন। সেটা শেষ হইলে আর একটা। 10টা বাজিলে কালিময় পায়ের জুতা খুলিয়া ফেলিলেন। জুতা জোড়া গাছের স্কন্ধে তুলিয়া রাখিলেন, শিয়ালে কুকুরে যেন লইয়া না যায়। তারপর থলি হইতে লোহার ডান্ডাটি লইয়া থলিও গাছের একটি গোজের মতো ডালে ঝুলাইয়া দিলেন। ছিপটি যেমন ছিল তেমনই রহিল। কালিময় লোহার ডান্ডাটি দৃঢ় মুষ্টিতে ধরিয়া নিঃশব্দে ফিরিয়া চলিলেন। রাস্তায় জনমানব নাই। নিজের পাড়ায় যখন ফিরিলেন তখন পাড়া নিশুতি। সব বাড়িতে আলো নিভিয়া গিয়াছে। কেবল মোহিতের বাড়ির একটি ঘরে আলো জ্বলিতেছে। কালিময়ের নিজের বাড়িও অন্ধকার, কোথাও সারা শব্দ নাই। তিনি চোরের মতো প্রবেশ করিলেন। বাড়ির প্রবেশদ্বার 2টি, একটি সামনে, একটি পেছনে। কালিময় অনুভব করিয়া দেখিলেন 2টি দ্বারই ভেতর হইতে বন্ধ। তিনি তখন নিঃশব্দ পদে শয়নঘরের জানালার বাহিরে গিয়া দাঁড়াইলেন। জানালার একটি কপাট অল্প খোলা রইয়াছে। ঘরের ভেতর অন্ধকার। কান পাতিয়া থাকিলে ফিস ফিস গলার আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ কান পাতিয়া শুনিবার পর কালিময় কণ্ঠস্বর 2টি চিনিতে পারিলেন। একটি তাহার স্ত্রী দামিনীর, অপরটি তাহার ঘাতক মোহিত রক্ষিতের। পরদিন সকালবেলা পাড়ায় হুলস্থুল কাণ্ড। মোহিত রক্ষিত নিজের স্ত্রীকে খুন করিয়া ফেরারি হইয়াছে। বাড়িতে পুলিশ আসিয়াছে। মোহিতের বাড়ির বাঁ পাশে গোপাল নিয়োগীর বাড়ি।
ডান পাশে থাকেন প্রতাপচন্দ্র, দুজনই প্রৌঢ় ব্যক্তি। তাহারা পুলিশের কাছে এজাহার দিলেন। মোহিত এবং অন্নপূর্ণার কলহ দৈনন্দিন ব্যাপার। কাল রাত্রে আন্দাজ 11টার সময় তাহারা মোহিতের বাড়ি হইতে অন্নপূর্ণার চিৎকার ও গালিগালাজের শব্দ শুনিতে পান। মোহিত কোনোদিন চেঁচাইয়া ঝগড়া করে না, কালও তাহার কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায়নি। হঠাৎ অন্নপূর্ণা মেরে ফেললো রে, মেরে ফেললো বলিয়া 2-3 বার চিৎকার করিয়াই চুপ করিয়া রইল। ব্যাপারটা এত চরমে আগে কখনো ওঠে নাই, কিন্তু দাম্পত্য কলহে বাহিরের লোকের হস্তক্ষেপ করিতে যাওয়া যে মূঢ়তা, তাই গোপাল নিয়োগী আর প্রতাপচন্দ্র অত রাত্রে আর বাহির হন নাই। বিশেষত অন্নপূর্ণা যখন হঠাৎ চুপ করিয়া গেল, তখন তাহারা ভাবিয়াছিলেন মোহিত বউকে পিটাইয়া শায়েস্তা করিয়াছে। সে যে বউকে খুন করিতে পারে এই সম্ভাবনা তাহাদের মাথায় আসে নাই। সারা রাত্রি মৃতদেহ খোলা বাড়িতে পড়িয়াছিল। সকালবেলা ঝি আসিয়া আবিষ্কার করিয়াছে। ঝিয়ের চেঁচামেচিতে গোপালবাবু ও প্রতাপবাবু এ বাড়িতে আসিয়াছেন এবং মৃতদেহ দেখিয়া স্তম্ভিত হইয়াছেন। কালীময় মোহিতের বাড়িতে গেলেন। পাড়ায় এমন একটা কাণ্ড হইয়া গেল, সকলেই গিয়াছে, তিনি না গেলে খারাপ দেখায়। পুলিশ দারোগা তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কিছু জানেন? এজাহার দিবার ইচ্ছা কালীময়ের ছিল না। তিনি ইতস্তত করিয়া বলিলেন, কখন এই ব্যাপার ঘটেছে? দারোগা গোপাল নিয়োগী এবং প্রতাপচন্দ্রকে দেখাইয়া বলিলেন, এদের কথা থেকে মনে হয় রাত্রে আন্দাজ 11টার সময় খুন হয়েছে। অন্য সাক্ষী নেই, বাড়িতে ঝি চাকর কেউ থাকতো না। কালীময় বলিলেন, 11টার কথা তো জানি না, আমি চৌধুরীদের পুকুরে মাছ ধরতে গিয়াছিলাম, কিন্তু রাত্রে আন্দাজ 8:30টার সময় মোহিতের সঙ্গে আমার দেখা হইয়াছিল। দারোগা বলিলেন, তাই নাকি? কোথায় দেখা হয়েছিল? কালীময় গত রাত্রে মোহিতের সহিত পথে সাক্ষাতের বিবরণ বলিলেন। শুনিয়া দারোগা কহিলেন, হুম, আর একটা জোরালো মোটিভ পাওয়া যাচ্ছে। মৃত মহিলার গলায় 10-12 ভরি ওজনের সোনার হার ছিল। খুনি সেটা নিয়ে গেছে। মোহিত রক্ষিত আপনার কাছে টাকা ধার নিতে যাচ্ছিল, কিন্তু আপনার কাছে ধার না পেয়ে শুধু হাতেই জুয়ার আড্ডায় গিয়েছিল। সেখানে বোধহয় আমল পায়নি, তাই বউয়ের গলার হার নিতে এসেছিল। তারপর দারোগা পাড়ায় আরো অনেককে প্রশ্ন করিলেন, কিন্তু নতুন কোনো তথ্য পাওয়া গেল না। মোহিত জুয়ারি ছিল, দলে পড়িয়া মাঝে মাঝে মদ খাইত, কিন্তু মোটের উপর মানুষ মন্দ ছিল না। অন্নপূর্ণা সহ্যগুণ ছিল না, মুখে রাশ ছিল না, সামান্য কারণে ঝগড়া বাঁধাইয়া পাড়া মাথায় করিত। এই তথ্যগুলি সকলের মুখে প্রকাশ পাইল। তদন্ত শেষ করিয়া দারোগা লাশ লইয়া চলিয়া গেলেন। পলাতক মোহিত রক্ষিতের নামে পুলিশের হুলিয়া বাহির হইল। গত রাত্রে প্রায় 1টার সময় কালীময় মাছ ধরিয়া বাড়ি ফিরিয়াছিলেন। দামিনী ঘুম চোখে আসিয়া দৌড় খুলিয়া দিয়াছিল। জড়িত স্বরে জিজ্ঞাসা করিয়াছিল, মাছ পেলে? কালীময় সংক্ষেপে বলিয়াছিলেন, না। আর কোনো কথা হয় নাই। দামিনী গিয়া আবার শয়ন করিয়াছিল। কালীময় হাত মুখ ধুইয়া তাহার পাশে শয়ন করিয়াছিলেন। দামিনী কয়েকবার আড়মোড়া ভাঙিয়া ঘুমাইয়া পড়িয়াছিল। কালীময় সারা রাত্রি জাগিয়াছিলেন। সকালবেলা দুজনের মধ্যে লুকোচুরি খেলা আরম্ভ হইল। বাহির বাড়িতে খুনের খবর পাইয়া কালীময় অন্দরে আসিলেন। দামিনীকে বলিলেন, কাল রাত্রে মোহিত রক্ষিত বউকে খুন করে পালাইয়াছে। দামিনী চা তৈরি করিয়াছিল। তাহার মুখখানা হঠাৎ শুকাইয়া শীর্ণ হইয়া গেল। সে চকিত ভয়ার্ত চক্ষু একবারে তুলিয়া তৎক্ষণাৎ নত করিয়া ফেলিল। কালীময় বলিলেন, মোহিতকে তুমি দেখেছ নিশ্চয়, আমার কাছে আসতো টাকা ধার করতে। দামিনী চোখ তুলিল না, জড়াইয়া জড়াইয়া বলিল, কি জানি, মনে পড়িতেছে না।
চা পান করিয়া কালিমা ঘটনাস্থলে গেলেন। সেখান হইতে ফিরিতে বেলা প্রায় দুপুর হইল। বাড়ি আসিয়া তিনি দামিনীকে বলিলেন, কাল রাত্রির 11টার সময় মোহিত তার বউকে খুন করিয়াছে। দামিনীর চোখে ঝিলিক খেলিয়া গেল। সে অন্যদিকে চোখ ফিরাইয়া বলিল, তাই নাকি? কথাটা অত্যন্ত নীরস ও অর্থহীন শুনাইল, মনের স্পর্শহীন নিষ্প্রাণ বাঁধা বুলি। পরদিন সোমবার। মোহিতের হুলিয়া শহরে বাহিরেও জারি হইয়া গিয়াছে, কিন্তু মোহিত এখনো ধরা পড়ে নাই। শহর হইতে 3 স্টেশন দূরে বড় জংশন। সোমবার সন্ধ্যাবেলা পুলিশের জমাদার অভয় শিকদার জংশনের সদর প্ল্যাটফর্মে পায়চারি করিতেছিল। সে এক রাত্রির জন্য ছুটি লইয়া ধুতি পাঞ্জাবি পরিয়া শ্বশুরবাড়ি যাইতেছে। তাহার বয়স 27-28। প্রথম পুত্র সন্তান জন্মিয়াছে, তাই পুত্র মুখ দর্শনের জন্য সে এক রাত্রির ছুটি পাইয়াছে। তাহার শ্বশুরবাড়ি বেশি দূরে নয়, ট্রেনে ঘণ্টা 3 রাস্তা, কিন্তু জংশন পর্যন্ত আসিয়া সে আটকাইয়া গিয়াছে। ওদিকে ট্রেনের কি গোলযোগ হইয়াছে, প্রায় 2.5 ঘণ্টা লেট। অভয় শিকদার অধীরভাবে প্ল্যাটফর্মে পায়চারি করিতেছে, সময় যেন কাটিতে চায় না। সে স্টেশনের পরিচিত মালবাবু ও চেকারদের সঙ্গে গল্প করিয়াছে। স্টেশনের প্ল্যাটফর্মে যে ছোট পুলিশ থানা আছে, সেখানে বসিয়া আড্ডা দিয়াছে। পলাতক খুনি আসামি মোহিত রক্ষী সম্বন্ধে আলোচনা করিয়াছে। আসামিকে সে চেনে, কিন্তু এখন আর তাহাকে কোথায় পাওয়া যাইবে? সে এতক্ষণে হিল্লি দিল্লি মক্কা মদিনা পার হইয়া গিয়াছে। কাল আবার শেষ রাত্রেই ট্রেনে চড়িয়া ফিরিতে হইবে। দারোগাবাবু বলিয়া দিয়াছেন, পুত্রমুখ দর্শনে আত্মহারা হইয়া দেরি করিলে চলিবে না। ভোরবেলা যথাসময়ে ডিউটিতে আসা চাই। প্ল্যাটফর্মে অন্য গাড়ি আসিতেছে যাইতেছে, যাত্রীরা উঠিতেছে নামিতেছে। একটা ট্রেন চলিয়া গেলে কিছুক্ষণের জন্য প্ল্যাটফর্ম খালি হইয়া যাইতেছে। ক্রমে স্টেশনের আলোগুলো জ্বলিয়া উঠিল। এতক্ষণে শ্বশুর বাড়ি পৌঁছাইয়া যাইবার কথা। দূর। অভয় ক্লান্তভাবে একজন চেকারকে গিয়া বলিল, আর কত দেরি দাদা, গাড়ি আসছে। চেকার বলিলেন, আসছে, আর মিনিট 20। তারপর মিষ্টি খাওয়াচ্ছ কবে বলো? অভয় হু হু করিয়া হাসিয়া বলিল, সব হবে দাদা, আগে ছেলেটাকে তো দেখে আসি, আপাতত এই একটা চলুক, বলিয়া সিগারেটের প্যাকেট বাহির করিয়া দিল। চেকার সিগারেট লইয়া প্রস্থান করিলে অভয় অনুভব করিল তাহার ক্ষুধার উদ্রেক হইয়াছে। সম্ভবত মিষ্টি খাওয়ানোর কথায় ক্ষুধার কথা মনে পড়িয়া গিয়াছে। সে 3rd ক্লাস যাত্রীদের বিশ্রাম মণ্ডপের দিকে চলিল। সেখানে খাবার ও চায়ের স্টল আছে। মণ্ডপের প্রকাণ্ড চত্বরে 2-4 জন যাত্রী, কেহ শুইয়া কেহ বসিয়া সময় কাটাইতেছে। ইলেকট্রিক বাতির আলোতে অন্ধকার দূর হইয়াছে বটে, কিন্তু আবছায়া কাটে নাই। চায়ের স্টলে উজ্জ্বল আলো আছে। অভয় স্টলে গিয়া চা ও বিস্কুট চাহিল। স্টলের সামনে কেবল একজন লোক দাঁড়াইয়া চা খাইতেছিল। মাথায় বর্মী ভঙ্গিতে রুমাল বাঁধা, মুখে 2-3 দিনের দাড়ি। অভয় স্টলে আসিলে সে একটু সরিয়া গিয়া তাহার দিকে পিছন ফিরিয়া দাঁড়াইয়া চা খাইতে লাগিল। অভয় প্রথমে তাহাকে লক্ষ্য করে নাই। বিস্কুট সহযোগে চা খাইতে খাইতে সে একসময় লোকটার মুখের পাশ দেখিতে পাইল। গালে গভীর কালির দাগের মতো দাড়ি সত্ত্বেও অভয় চিনিতে পারিল। হাতে চায়ের পেয়ালাটায় একবার পিরিচের উপর নাচিয়া উঠিল। তারপর ক্ষণেকের জন্য সে নিশ্চল হইয়া গেল। মাথার মধ্যে প্ল্যান ঠিক করিতে করিতে অভয় চা শেষ করিল। স্টলওয়ালাকে পয়সা দিয়ে অলস কণ্ঠে জিজ্ঞাসা করিল, পানের দোকানটা কোন দিকে? স্টলওয়ালা বলিল, পান সিগারেট আপনি প্ল্যাটফর্মে পাবেন, হকারের কাছে। যেন কোনোই তাড়া নাই, এমন মন্থর পদে অভয় প্ল্যাটফর্মে ফিরিয়া গেল। তারপর ছুটিতে ছুটিতে থানার ঘরে প্রবেশ করিল। 5 মিনিট পর সে আবার চায়ের স্টলে ফিরিয়া আসিল। মাথায় রুমাল বাঁধা লোকটা চা শেষ করিয়া দোকানদারকে পয়সা দিতেছে।
অভয় তাহার পেছনে গিয়া দাঁড়াইল। সে ফিরিতেই অভয়ের সহিত তাহার চোখাচোখি হইল। সে অভয়কে চিনিল না, পাশ কাটাইয়া যাইবার চেষ্টা করিল। ইতিমধ্যে দুই দিক হইতে পুলিশের পোশাক পরা দুইজন লোক অগ্রসর হইয়া আসিতেছে। অভয় বলিল, তোমার নাম মোহিত রক্ষিত, তুমি ফেরারি আসামি। মোহিত ক্ষণকালের জন্য স্তম্ভিত হইয়া গেল, তারপর ভরকানো ঘোড়ার মতো পালাইবার চেষ্টা করিল, কিন্তু পালাইতে পারিল না। তিন দিক হইতে তিনজন তাহাকে চাপিয়া ধরিল। থানার ঘরে লইয়া মোহিতকে সার্চ করা হইল। তাহার কাছে তাহার মৃত স্ত্রীর সোনার হার এবং কয়েক গন্ডা পয়সা পাওয়া গেল। নগদ পয়সার অভাবে সে বেশি দূর পালাইতে পারে নাই। সে রাত্রে অভয়ের পুত্রমুখ দর্শন হইল না। গাড়ি আসিয়া চলিয়া গেল। অভয় মোহিতের হাতে হাতকড়া পরাইয়া দুজন কনস্টেবল সঙ্গে লইয়া শহরে ফিরিয়া চলিল। মোহিতের মামলা কমিটিং কোর্ট পার হইয়া দায়রা আদালতে উঠিল। মোহিতের পক্ষে একজন নামজাদা ফৌজদারি উকিল নিযুক্ত হইয়াছিলেন। তাহার সঙ্গে দুই তিনজন জুনিয়র। সরকারের পক্ষে ছিলেন স্থানীয় প্রবীণ পাবলিক প্রসিকিউটর। কালুময় যদিও কোনো পক্ষই নিযুক্ত হন নাই, তবু তিনি বরাবর কোর্টে হাজির ছিলেন। অন্য আরো অনেক জুনিয়র উকিল সেখানে উপস্থিত ছিল। তাছাড়া শহরের কৌতূহলী জনসাধারণ ভিড় করিয়া মজা দেখিতে আসিয়াছিল। আসামির কাঠগড়া মোহিত রক্ষিত এক মাথা রুক্ষ চুল, এক মুখ দাড়ি লইয়া নত নেত্রে দাঁড়াইয়াছিল। হাকিম রামরাখাল সেনা আসিয়া বিচারকের সামনে উপবিষ্ট হইলে মামলা আরম্ভ হইল। রামরাখাল সেন কড়া মেজাজের বিচারপতি। তাহার এজলাসে উকিলে বৃথা বাক্য ব্যয় বা চেঁচামেচি করিতে সাহস করে না। জুরি নির্বাচন সম্পন্ন হইলে সরকারি উকিল সংক্ষেপে মামলা বয়ান করিলেন। মোহিত রক্ষিত উশৃঙ্খল যুবক, জুয়া এবং আনুষঙ্গিক নানা প্রকার কদাচারে ৩৫ পয়সা ওড়ানোই তাহার একমাত্র কাজ ছিল। তাহার সতীসাধ্যী স্ত্রী অন্নপূর্ণা তাহাকে সৎ পথে আনিবার চেষ্টা করিত, কিন্তু পারিয়া উঠিত না। এই লইয়া স্বামী স্ত্রীতে প্রায় বচসা হইত। নিজের রুচি ও প্রবৃত্তি অনুযায়ী কার্যে বাধা পাইয়া মোহিত স্ত্রীর প্রতি অতিশয় বিদ্বেষ ভাবাপন্ন হইয়া উঠিয়াছিল। গত ২৭শে সেপ্টেম্বর শনিবার স্বামী স্ত্রীর বিরোধ চরমে উঠিল। মোহিতের জুয়া খেলিবার প্রবৃত্তি চাগার দিয়াছিল, অথচ মাসের শেষে তাহার হাতে টাকা ছিল না। সে প্রথমে টাকা ধার করিবার চেষ্টা করিল, কিন্তু ধার না পাইয়া স্ত্রীর গলার হার বন্ধক দিয়া টাকা সংগ্রহ করিবার মতলব করিল। রাত্রি ১০:৩০ পর সে গৃহে ফিরিয়া স্ত্রীর নিকট হার চাইল। অন্নপূর্ণা হার দিতে অস্বীকার করিল। তখন মোহিত স্ত্রীর মাথায় প্রচণ্ড আঘাত করিয়া তাহাকে খুন করিল এবং তাহার গলা হইতে হার খুলিয়া লইয়া ফেরারি হইল। ২ দিন পরে সোমবার সন্ধ্যায় রেলওয়ে জংশনে পুলিশ মোহিতকে গ্রেফতার করে। তাহার সঙ্গে তখনও তাহার মৃত স্ত্রীর হার ছিল। সেই হার পুলিশ কর্তৃক কেমিক্যাল অ্যানালিস্টের কাছে প্রেরিত হয়। হার পরীক্ষার ফলে জানা গিয়াছে তাতে রক্ত লাগিয়াছিল এবং সেই রক্ত মোহিতের স্ত্রীর রক্ত, অন্তত একই গ্রুপের রক্ত। ডাক্তারিতে যাহাকে এবি গ্রুপের রক্ত বলে, সেই রক্ত। খুনের প্রত্যক্ষদর্শী সাক্ষী অবশ্য নাই, কিন্তু সব প্রমাণ মিলাইয়া অনিবার্যভাবে প্রতিপন্ন করা যায় যে মোহিত নিজেই নিজের স্ত্রীকে খুন করিয়াছে। এই বিষয়ে রিজনেবল ডাউটের অবকাশ নাই। আসামিকে প্রশ্ন করা হইল, তুমি দোষী কি নির্দোষ? মোহিত হাত জোর করিয়া হাকিমকে বলিল, হুজুর, আমি মহাপাপী, কিন্তু আমি আমার স্ত্রীকে খুন করিনি বলিয়া অসহায়ভাবে কাঁদিতে লাগিল। আসামি পক্ষের উকিল বলিলেন, হুজুর, আমার মক্কেল বেকসুর, তাহার বিরুদ্ধে সাক্ষী সাবুত কিছুই নাই। সরকারি উকিল আগে নিজে কেস প্রমাণ করুন। আসামির সাফাই এখন উজ্জ রহিল, প্রয়োজন হইলে পরে হুজুর দাখিল করিব। অতঃপর একে একে সাক্ষীরা আসিয়া জবানবন্দি দিতে লাগিল। অনেক সাক্ষী গোপাল নিয়োগী এবং প্রতাপচন্দ্র সাক্ষ্য দিলেন।
কালিময়েরও সাক্ষ্য দিবার কথা, কিন্তু তিনি পূর্বে পাবলিক প্রসিকিউটরের কাছে গিয়া নিজেকে ছাড়াইয়া লইয়া নিলেন। তিনি উকিল, তাহার যে তেজারতির কারবার আছে এ কথা প্রকাশ্য আদালতে প্রচার হইলে তাহার নিন্দা হইবে। পাবলিক প্রসিকিউটর বলিয়াছিলেন, আপনাকে না হলেও চলে যাবে, দুজন মারোয়ারি সাক্ষী আছে, তাদের দিয়ে কাজ চালিয়ে নেব। প্রথম দিন ৩-৪ জন সাক্ষীর এজাহার হইল। মোহিতের উকিল দীর্ঘকাল জেরা করিয়াও সাক্ষীদের টলাইতে পারিলেন না। সেদিনের মতো মোকদ্দমা শেষ হইলে মোহিতকে আবার লকআপে লইয়া যাওয়া হইল। সে জামানত পায় নাই। আদালত হইতে ফিরিয়া কালিময় হাত মুখ ধুইয়া জলযোগ করিতে বসিলেন। ঘরে তিনি আর দামিনী ছাড়া আর কেহ নাই। দামিনী খাঁচায় ধরা পড়া ইঁদুরের মতো ঘরের এদিক হইতে ওদিক ছটফট করিয়া বেড়াইতেছে, বাহির হইবার পথ খুঁজিয়া পাইতেছে না। সে জানে আজ হইতে মোহিতের মোকদ্দমা আরম্ভ। কালিময় জলযোগ করিতে করিতে বলিলেন, আজ দায়রা এজলাসে লোকে লোকারণ্য, তিল ফেলবার জায়গা ছিল না, সবাই মোহিতের মোকদ্দমা শুনতে এসেছে। দামিনী কথা বলিল না, তাহার অস্থিরতা যেন আর একটু বাড়িয়া গেল। কালিময় আবার বলিলেন, মোহিত বলল সে মহাপাপী, কিন্তু বউকে সে খুন করে নাই। হয়তো সে সত্যি কথাই বলেছে, হয়তো যে সময় তার বউ খুন হয় সে সময় সে অন্য কোথাও ছিল, কিন্তু তা প্রমাণ করবে কি করে? দামিনীর ছটফটানি আরো বাড়িয়া গেল, কিন্তু সে মুখ দিয়া কথা বাহির করিল না। কালিময় দামিনীর মুখের পানে চাহিয়া চোখ তুলিয়া বলিলেন, মোহিত যদি প্রমাণ করতে না পারে যে খুনের সময় সে অন্য কোথাও ছিল, তাহলে বোধহয় তার ফাঁসি হবে। রামরাখাল বাবু বড় কড়া হাকিম। দামিনী হঠাৎ ঘর হইতে বাহির হইয়া গেল, যেন খাঁচার ইঁদুর পথ খুঁজিয়া পাইয়াছে। পরদিন মোহিতের বিচারে আরো সাক্ষী আসিল। সরকারি ডাক্তার শব ব্যবচ্ছেদের রিপোর্ট দিলেন। মাথায় ভারী ভোঁতা অস্ত্রের আঘাতে অন্নপূর্ণা মৃত্যু ঘটিয়াছে। মৃত্যুর সময় মধ্যরাত্রির কাছাকাছি। অন্নপূর্ণার রক্ত এবি গ্রুপের। এবি গ্রুপের রক্ত খুবই বিরল, শতকরা ৩ জনের মধ্যে পাওয়া যায়। অতঃপর পুলিশের যে দারোগা তদন্তের ভার পাইয়াছিলেন তিনি সাক্ষী দিলেন। ২ জন মারোয়ারি সাক্ষী দিল। খুনের রাত্রেও আন্দাজ ৯টার সময় মোহিত তাহাদের কাছে টাকা ধার লইতে গিয়াছিল, কিন্তু তাহারা জানিত মোহিত জুয়ারি, তাই শুধু হাতে টাকা ধার দেয় নাই। বলিয়াছিল বন্ধকি দ্রব্য পাইলে টাকা ধার দিতে পারে। মোহিত চলিয়া গিয়াছিল, আর ফিরিয়া আসে নাই। সাক্ষীদের জেরা শেষ করিতে করিতে দ্বিতীয় দিনে শুনানি শেষ হইল। সাক্ষীরা অটল রইল। তৃতীয় দিনে সাক্ষীরা ভালো করিয়া মোহিতের গলায় ফাঁসির দড়ি পরাইল। প্রথমে অভয় শিকদার আসিয়া মোহিতকে গ্রেফতার করিবার ইতিহাস বলিল। গ্রেপ্তারের সময় মোহিত পালাইবার চেষ্টা করিয়াছিল তাহাও উল্লেখ করিল। জংশন স্টেশনের পুলিশ দারোগা মোহিতের বাড়ি সার্চ করিয়া সোনার হার পাইয়াছিলেন, তাহা প্রকাশ করিলেন। সোনার হারের রক্তচিহ্ন লক্ষ্য করিয়া তিনি উহা খামে ভরিয়া তদন্তের ভারপ্রাপ্ত কর্মচারীর কাছে পাঠাইয়া দেন। হারটি এক্সিবিট রূপে কোর্টে দাখিল করা হইল। অতঃপর আসিলেন সরকারি রাসায়নিক পরীক্ষক। তিনি বলিলেন, হাড়ে যে রক্ত লাগিয়াছিল তাহা তিনি পরীক্ষা করিয়া দেখিয়াছেন। উহা মানুষের রক্ত এবং এবি গ্রুপের রক্ত। শব ব্যবচ্ছেদক ডাক্তারের সাক্ষ্য সহিত মিলাইয়া কাহারও সন্দেহ রহিল না যে মোহিত রক্ষিত রক্তাক্ত দেহা মৃতা স্ত্রীর গলা হইতে হাড় খুলিয়া লইয়াছিল, এবং সে যদি খুন না করিয়া থাকে তবে ফেরারি হইল কেন? রিজনেবল ডাউটের কোনো অবকাশ নাই। পাবলিক প্রসিকিউটর হাকিমকে বলিলেন, হুজুর, আমার সাক্ষী শেষ হয়েছে, এবার আসামি পক্ষ সাফাই পেশ করতে পারে। আসামির উকিল উঠিয়া বলিলেন, হুজুর, সরকারি উকিল নিঃসংশয়ে প্রমাণ করতে পারেননি যে আসামি খুন করেছে। যা হোক, আজ আর সময় নেই,
কাল আমি সাফাই সাক্ষ্যে দাখিল করিব। তারা প্রমাণ করবে যে খুনের রাত্রে আসামি অন্যত্র ছিল। আসামি কাঠগড়ায় মোহিত একেবারে ভীত ব্যাকুল চোখে চারদিকে চাহিল, যেন চিৎকার করিয়া কিছু বলিতে চাহিল, তারপর দুহাতে মুখ ঢাকিল। উকিল কিরূপ সাফাই সাক্ষী দিবেন তাহা সে জানিত না। উকিল মোহিতের কাছে সত্য কথা জানিবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু বিফল হইয়া নিজেই সাক্ষীর ব্যবস্থা করিয়াছিলেন। সে রাত্রে শয়নের পূর্বে কালীময় আলমারি হইতে হুইস্কির বোতল বাহির করিলেন। গেলাসে হুইস্কি ঢালিয়া তাহাতে জল মিশাইয়া গেলাস হাতে বিছানার পাশে আসিয়া বসিলেন। দামিনী শয়নের পূর্বে আয়নার সম্মুখে দাঁড়াইয়া মুখে ক্রিম মাখিতেছিলেন। কালীময় বলিলেন, মোহিতকে দেখে ভারী দুঃখ হয়। কি যেন বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। মোকদ্দমার অবস্থা ভালো নয়, বোধ করি ওর ফাঁসি হবে। দামিনী কালীময়ের দিকে মুখ ফিরাইল না, দুহাতের আঙুল দিয়া মুখে ক্রিম ঘষিতে লাগিল। কালীময় গেলাসে চুমুক দিয়া বলিলেন, আমার কি মনে হয় জানো, এর মধ্যে স্ত্রীলোক ঘটিত ব্যাপার আছে। মোহিতের সঙ্গে বোধহয় কোনো কুলবধূর নটঘট ছিল। যে রাত্রে খুন হয় সে রাত্রে মোহিত তার কাছে গিয়াছিল, কিন্তু সে কথার চেয়ে ফাঁসি হয়ে যাওয়াও ভালো। দামিনী আলো নিভাইয়া দিয়া বিছানায় প্রবেশ করিল। কালীময় অন্ধকারে হুইস্কির গেলাস শেষ করিয়া শয়ন করিলেন। লেপের মধ্যে দামিনীর হাতে তাহার হাত ঠেকিল। দামিনীর হাত বরফের মতো ঠান্ডা। কিছুক্ষণ নীরব থাকিয়া কালীময় বলিলেন, মোহিত লুচ্চা লম্পট যাহা হোক, ওর মনটা ভারী ভদ্র। যার সঙ্গে ওর পীড়িত তার কিন্তু উচিত এগিয়ে আসা, সকলের সামনে দাঁড়িয়ে বলা মোহিত খুনের রাত্রে কোথায় ছিল। নিন্দে হবে, কলঙ্কও হবে, তবু একটা নির্দোষ মানুষের প্রাণ তো বাঁচবে। উচিত কিনা তুমি বলো? দামিনী লেপের ভেতর হইতে ফোঁস করিয়া উঠিল, আমি কি জানি? মোহিতের মোকদ্দমা সম্বন্ধে এই প্রথম সে কথা বলল। কালীমার ইচ্ছা হইল শয্যা হইতে উঠিয়া গিয়া বাহিরের ঘরে চৌকির উপর রাত্রি যাপন করেন, কিন্তু সতীসাধ্যী স্ত্রী অপেক্ষা নষ্ট স্ত্রীলোকের চৌম্বক শক্তি আরো প্রবল। চতুর্থ দিন মোহিতের উকিল আদালতে 3টি সাফাই সাক্ষী পেশ করিলেন। সাক্ষী 3টিকে দেখিলেই চেনা যায়, নাম কাটা সেপাই। ভদ্র সন্তান হইয়াও ইহারা সমাজে যে স্তরে বাস করে তাহাকে সমাজের অধমাঙ্গ বলা চলে। নেশা, জুয়া এবং সর্ববিধ অসাধুতা তাহাদের মুখে পোস্ট অফিসের সিলমোহরের মতো কালো ছাপ মারিয়া দিয়াছে। তাহারা একে একে আসিয়া সাক্ষ্য দিল। খুনের রাত্রে তাহারা 3 জনে মোহিতের সঙ্গে রাত্রি 9:30 হইতে 1টা পর্যন্ত ব্রিজ খেলিয়াছিল। ব্রিজ খেলা জুয়া নয়, গেম অফ স্কিল। সুতরাং জুয়া খেলা সম্বন্ধেও তাহারা নিষ্পাপ। শহরে একটা সিনেমা মন্দির আছে, তাহারই সংলগ্ন একটি কুঠুরিতে বসিয়া তাহারা ব্রিজ খেলিয়াছিল। সিনেমা মন্দিরের অ্যাসিস্ট্যান্ট পুরোহিত তাহাদের বন্ধু, তাই উক্ত কুঠুরিতে বসিয়া তাহারা প্রায় তাসপাশা খেলে। সেদিন রাত্রে 1টার সময় মোহিত উঠিয়া বাড়ি চলিয়া যায়। তারপর কি ঘটিয়াছে তাহারা তা জানে না। ইহাদের সাক্ষ্য ধোপে টিকিল না, পাবলিক প্রসিকিউটরের জেরায় ভাঙিয়া পড়িল। দেখা গেল ব্রিজ খেলায় হরতন বড় কি চিরিতন বড় তাহা তাহারা জানে না। সিনেমায় সেদিন কোন ছবি প্রদর্শিত হইয়াছিল তাহাও তাহারা স্মরণ করিতে পারিল না। একজন সাক্ষী বলিয়া ফেলিল, সেদিনটা শুক্রবার ছিল কি শনিবার ছিল তাহা তাহার ঠিক স্মরণ নাই। 3টি সাক্ষীর এজাহার শেষ হইতে অপরাহ্ন গড়াইয়া গেল। হাকিম রাম রাখাল বাবুর ললাটে ভ্রুকুটি জমা হইতেছিল। তিনি আসামির উকিলকে জিজ্ঞাসা করিলেন, এরকম সাক্ষী আপনার আর কটি আছে? উকিল অপ্রতিভ হইয়া বলিলেন,
আগে আমার কেস ক্লোজ করলাম, আর সাক্ষী দেব না। ভালো। হাকিম একবার দেয়াল ঘড়ির দিকে দৃকপাত করিলেন। এবার তাহলে আর্গুমেন্ট শুরু করুন। হুজুর, আসামির উকিল বচসা আরম্ভ করিবার পূর্বে কাগজপত্র নাড়াচাড়া করিতে করিতে জুনিয়রদের সঙ্গে নিম্ন স্বরে কথা বলিতেছেন। এমন সময় কালিময় কোর্টের পেছন দিকের একটি বেঞ্চি হইতে উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, হুজুর, আমার কিছু বক্তব্য আছে। আমি এই মোকদ্দমায় কোর্টের পক্ষ হতে সাক্ষ্য দিতে চাই। হাকিম চকিত ভ্রুভঙ্গি করিয়া মুখ তুলিলেন। কালিময় কোর্টের সামনে আসিয়া সাক্ষীর কাঠগড়ায় উঠিলেন। হাকিমকে বলিলেন, হুজুর, আমি একজন উকিল, এই শহরের বাসিন্দা, আসামির প্রতিবেশী। মামলা সম্বন্ধে আমি কিছু জানি। হুজুরে তা পেশ করার অনুমতি দেওয়া হোক। হাকিম কিয়ৎকাল স্থির চোখে কালিময়কে নিরীক্ষণ করিলেন, তারপর ঘাড় নাড়িলেন। কালিময়কে হলফ পরানো হইল। তিনি হাকিমের দিকে ফিরিয়া ধীর মন্থর কণ্ঠে বলিতে আরম্ভ করিলেন, হুজুর, এই মামলার গোড়া থেকে আমি কোর্টে হাজির আছি। সব সাক্ষীর জবানবন্দি শুনেছি। সরকারি উকিল সাক্ষী সাবুত নিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে গত 27 সেপ্টেম্বর রাত্রি আন্দাজে 11টার সময় মোহিত রক্ষিত তার স্ত্রী অন্নপূর্ণাকে খুন করেছে। হুজুর, অন্নপূর্ণাকে কে খুন করেছে আমি জানি না, কিন্তু আমি হলফ নিয়ে বলতে পারি সে রাত্রে 11টার সময় মোহিত তার নিজের বাড়িতে ছিল না। কালিময় একটু থামিলেন। হাকিম গভীর ভ্রুকুটি করিয়া প্রশ্ন করিলেন, কোথায় ছিল? কালিময় বলিলেন, আমার বাড়িতে হুজুর। হাকিম রাম রাখাল বাবুর অধরষ্টি বিদ্রুপে বক্র হইয়া উঠিল। তিনি বলিলেন, রাত্রে 11টার সময় আসামি আপনার বাড়িতে কি করছিল? আপনার সঙ্গে তাস খেলছিল? কালিময় ঈষৎ গাঢ় স্বরে বলিলেন, না হুজুর, আমি বাড়িতে ছিলাম না। হাকিম ভ্রু তুলিলেন। তবে? মাথা হেঁট করিয়া কালিময় বলিলেন, আমি বাড়িতে নেই জানত বলে মোহিত আমার বাড়িতে গিয়েছিল। মোহিত আমার স্ত্রীর উপপতি। কোর্ট ঘরের মাথার ওপর বজ্রপাত হইল, এমন লোমহর্ষণ পরিস্থিতির উদ্ভব হইত না। কোর্টে উপস্থিত লোকগুলি যেন ক্ষণকালের জন্য অসাড় হইয়া গেল। তারপর পেছন দিকের ভিড়ের মধ্যে একটা চাপা কলরব উঠিল। হাকিম রাখালবাবুর কষায়িত নেত্রপাতে আবার তৎক্ষণাৎ কক্ষ নীরব হইল বটে, কিন্তু সকলের উত্তেজিত চক্ষু পর্যায়ক্রমে একবার কালিময় ও একবার আসামি মোহিত রক্ষিতের পানে ফিরিতে লাগিল। মোহিত কালিময়কে কাঠগড়ায় উঠিতে দেখিয়া কাঠ হইয়া গিয়াছিল। এখন দুহাতে মুখ ঢাকিয়া বসিয়া রহিল। রাম রাখালবাবু সাক্ষীর দিকে ফিরিলেন। আপনি বলছেন আপনি বাড়ি ছিলেন না? আগে না, আমি রাত্রি আন্দাজ 8:30টার সময় চৌধুরীদের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। হুম, তাহলে আপনি জানলেন কি করে যে আসামি আপনার বাড়িতে গিয়েছিল? কিছুদিন থেকে আমার সন্দেহ হয়েছিল যে আমার স্ত্রীর চালচলন ভালো নয়, তাই সেদিন যাচাই করবার জন্য মাছ ধরা ছল করে বেরিয়েছিলাম। হাকিম কিছুক্ষণ স্তব্ধ হইয়া রইলেন, তারপর কড়া সুরে বলিলেন, এতদিন এ কথা বলেননি কেন? কালিমা বলিলেন, লজ্জায় বলতে পারিনি হুজুর। নিজের স্ত্রীর কলঙ্কের কথা কে প্রকাশ করতে চায়? তাছাড়া মোহিত আমার বন্ধু নয়, আমার শত্রু। তাকে বাঁচাবার কোনো দায় আমার নেই। কিন্তু যখন দেখলাম তার ফাঁসি সম্ভাবনা অনিবার্য হয়ে পড়েছে, তখন আর থাকতে পারলাম না। যত বড় পাপীই হোক, সে খুন করেনি। এই সময় মোহিত চাপা গলায় কাঁদিয়া উঠিল। সরকারি উকিল উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, হুজুর, আমি সাক্ষীকে জেরা করতে চাই। হাকিম বলিলেন, অবশ্য, কিন্তু আজ আর সময় নেই। কাল সকালে সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। সেদিন কোর্ট উঠিল।
সন্ধ্যার সময় কালিময় গৃহে ফিরিলেন। মফস্বলের শহরে পরের কেচ্ছা হাওয়ার আগে ছোটে। কালিময় বাড়ি ফিরিয়া দেখিলেন শয়নঘরের দরজা ভেতর হইতে বন্ধ। তিনি কয়েকবার দরজায় ধাক্কা দিলেন, কিন্তু দামিনী বাহির হইল না। কালিময় বাহিরের ঘরে চৌকির উপর শয়ন করিয়া রাত্রি যাপন করিলেন। আদালতের ভিড় প্রথম দিনের ভিড়কেও ছাড়াইয়া গিয়াছে। বিচারগৃহ ছাপাইয়া বারান্দা ছাপাইয়া উদ্বেল জনতা মাঠের উপর ছড়াইয়া পড়িয়াছে। আমরা কলকাতার কয়েকজন সাংবাদিক রাত্রে খবর পাইয়া আসিয়া জুটিয়াছি এবং বিচার কক্ষে স্থান করিয়া লইয়াছি। আসামির কাঠগড়ায় মোহিতকে দেখা যাইতেছে না। সে কাঠগড়ার খাঁচায় মেঝের উপর বসিয়া সর্বজনের চক্ষু হইতে নিজেকে বাঁচাইবার চেষ্টা করিতেছে। কালিময়ের জবানবন্দি আরম্ভ হইল। তিনি নতুন কিছু বলিলেন না, পূর্বে যাহা বলিয়াছেন তাহাই বিস্তারিত করিয়া বলিলেন। মোহিতের উকিল অপ্রত্যাশিত সাক্ষী পাইয়া ভরাডুবি হইতে রক্ষা পাইয়াছিলেন। তিনি কালিময়কে জেরা করিলেন না। পাবলিক প্রসিকিউটর ডালকুত্তার মতো কালিময়কে আক্রমণ করিলেন। সমধর্মী উকিল বলিয়া রিয়াত করিলেন না, কিন্তু তাহার জেরা ব্যর্থ হইল। কালিময়কে তিনি টলাইতে পারিলেন না। সওয়াল জবাবের কিয়ংদোষ নিম্নে দিলাম। প্রশ্ন: কতদিন হল আপনি দ্বিতীয়বার বিবাহ করেছেন? উত্তর: বছর 2 হল। প্রশ্ন: কবে আপনি জানতে পারলেন যে আপনার স্ত্রীর চালচলন ভালো নয়? উত্তর: জানতে পারিনি, সন্দেহ করেছিলাম। প্রশ্ন: কবে সন্দেহ করেছিলেন? উত্তর: এই ঘটনার 2-4 দিন আগে। প্রশ্ন: কি দেখে সন্দেহ হয়েছিল? উত্তর: চালচলন দেখে। প্রশ্ন: স্ত্রীকে এই বিষয়ে কিছু বলেছিলেন? উত্তর: না। প্রশ্ন: কেন বলেননি? কালিময় জিজ্ঞাসুভাবে হাকিমের দিকে চাহিলেন। হাকিম বলিলেন, প্রশ্ন অবান্তর, অন্য প্রশ্ন করুন। প্রশ্ন: আপনি বলেছেন সে রাত্রি নিজেদের শোবার ঘরে জানালার বাইরে দাঁড়িয়ে আড়ি পেতেছিলেন। কটা থেকে কটা পর্যন্ত আড়ি পেতেছিলেন? উত্তর: আন্দাজ 10:15 থেকে 12টা পর্যন্ত। প্রশ্ন: এই 1.25 ঘন্টা আপনি চুপটি করে জানালার বাইরে দাঁড়িয়ে রইলেন? উত্তর: হ্যাঁ। প্রশ্ন: ঘর অন্ধকার ছিল, কিছু দেখতে পাচ্ছিলেন না? উত্তর: না। প্রশ্ন: কিন্তু ওদের কথা শুনতে পাচ্ছিলেন তো? উত্তর: হ্যাঁ। প্রশ্ন: ওরা বেশ জোরে জোরে কথা বলছিল, তাই না? উত্তর: না, চুপি চুপি কথা বলছিল। প্রশ্ন: চুপি চুপি কথা বলা সত্ত্বেও আপনি আসামির গলা চিনতে পারলেন? উত্তর: শুধু গলা শুনে নয়, ওদের কথা থেকেও বুঝতে পেরেছিলাম। প্রশ্ন: কি কথা থেকে বুঝতে পেরেছিলেন? উত্তর: আসামি একবার বলেছিল মোহিত রক্ষিত ভদ্রলোকের ছেলে, প্রাণ গেলেও ভদ্র মহিলার কলঙ্ক হতে দেবে না। মোহিত রক্ষিতের মুখ থেকে এ কথা কেউ জানতে পারবে না। প্রশ্ন: আর কি কি কথা শুনেছিলেন? কালিময় চক্ষু নত করিয়া নীরব রইলেন। হাকিম উকিলকে বলিলেন, অন্য প্রশ্ন করুন। প্রশ্ন: যাক, আপনি যখন জানতে পারলেন যে আপনার স্ত্রী ব্যভিচারিণী, তখন আপনার রক্ত গরম হয়ে ওঠেনি, রাগ হয়নি? উত্তর: হয়েছিল, কিন্তু সেই সঙ্গে ভয়ও হয়েছিল। প্রশ্ন: ভয় কিসের? উত্তর: রাগের মাথায় ইচ্ছে হয়েছিল দৌড় ভেঙে ঢুকে দুজনকে ঠ্যাঙাই, কিন্তু ভয় হলো আমি যে একা, ওরা দুজন, ওরা যদি আমায় খুন করে। প্রশ্ন: তাই ফিরে গিয়ে মাছ ধরতে লাগলেন, তাই না? উত্তর: হ্যাঁ। প্রশ্ন ঘৃণা ভরে:
আপনি মানুষ না কেঁচো? কালিময় নীরব রইলেন। হাকিম কড়া স্বরে সরকারি উকিলকে বলিলেন, আপনি বারবার এভিডেন্স অ্যাক্টের বাইরে যাচ্ছেন। এসব প্রশ্ন অবান্তর এবং অসঙ্গত। আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনি বসে পড়ুন। আর একটা প্রশ্ন হুজুর। সরকারি উকিল সাক্ষীর দিকে ফিরিলেন। প্রশ্ন, আপনার স্ত্রী এখনো আপনার বাড়িতেই আছে? উত্তর, আজ সকাল পর্যন্ত ছিল। প্রশ্ন, এই ব্যাপারের পর তার সঙ্গে আপনার সম্বন্ধ কি রকম? হাকিম আবার ধমক দিয়ে উঠিলেন, অসঙ্গত, অবান্তর, কেসের সঙ্গে প্রশ্নের কোনো সম্বন্ধ নেই। কালিমা হাকিমের দিকে ফিরিয়া বলিলেন, হুজুর, প্রশ্নের উত্তর দিতে আমার কোনো বাধা নেই। আমি প্রৌঢ়, যুবতীকে বিবাহ করা আমার উচিত হয়নি। তাই যখন স্ত্রীর স্বভাব চরিত্রের কথা জানতে পারলাম তখন মনে মনে স্থির করেছিলাম কোন রকম হাঙ্গামা না করে চুপি চুপি ওকে ত্যাগ করব। কিন্তু মাঝখান থেকে এই খুনের মামলা এসে সব গন্ডগোল করে দিল। সরকারি উকিল একবার হাকিমের মুখ দেখিলেন, একবার জুরিদের মুখ দেখিলেন। তাদের মনের ভাব বুঝিতে তাহার বিলম্ব হইল না। মামলার হাল একেবারে উল্টাইয়া গিয়াছে। তিনি আর প্রশ্ন না করিয়া বসিয়া পড়িলেন। ইতিমধ্যে মোহিতের উকিল গিয়া মোহিতের সঙ্গে কথা বলিয়া আসিয়াছেন। তিনি উঠিয়া গিয়া বলিলেন, হুজুর, এবার আসামি নিজের মুখে তার স্টেটমেন্ট দিবে। কোর্টে সকলে শির দ্বারা খাড়া করিয়া বসিয়া পড়িল। মোহিত ধীরে ধীরে কাঠগড়ায় উঠিয়া দাঁড়াইল। দাড়ি, গোঁফ ও রুক্ষ চুলের ভেতর হইতে তাহার মুখখানা দেখিয়া মনে হয় সে একটা পাগল ভিখারি। কাঁদিয়া কাঁদিয়া চোখ দুটো জবা ফুলের মতো লাল। সে হাত জোড় করিয়া ভগ্ন স্বরে বলিতে আরম্ভ করিল, ধর্মাবতার, আমি মহাপাপী, ফাঁসি আমার উপযুক্ত শাস্তি, কিন্তু আমি আমার স্ত্রীকে খুন করিনি। কালিময় বাবু যা বলেছেন তার এক বর্ণ মিথ্যে নয়। তিনি যদি এসব কথা না বলতেন তাহলে আমিও চুপ করে থাকতুম, কিন্তু এখন চুপ করে থাকার কোনো সার্থকতা নেই। সে রাত্রে আন্দাজ 12টার সময় আমি নিজের বাড়িতে ফিরে যাই। গিয়ে দেখলাম সদর দরজা খোলা, সামনের ঘরে আলো জ্বলছে। আমার স্ত্রী অন্নপূর্ণা মেঝে মরে পড়ে আছে। আমি ভয়ে দিশেহারা হয়ে গেলাম। ভাবলাম আমাকেই সবাই খুনি বলে সন্দেহ করবে। অন্নপূর্ণার সঙ্গে আমার কোনো সদ্ভাব নেই, এ কথা প্রায় সবাই জানে। প্রাণ বাঁচাবার একমাত্র উপায় পালিয়ে যাওয়া। কিন্তু আমার পকেটে মাত্র 2-3 টাকা আছে। 2-3 টাকায় কত দূর পালাতে পারবো? আমি অন্নপূর্ণার গলা থেকে হাড় খুলে নিয়ে পালালাম। তাতে যে রক্ত লেগে আছে তা জানতে পারিনি। সেই রাত্রে জংশনে পৌঁছলাম, কিন্তু সেখান থেকে দূরদেশে যেতে হলেও তো টাকা চাই। জংশনে কাউকে চিনি না, কার কাছে হাড় বিক্রি করব? রবিবার সারাদিন জংশনে লুকিয়ে রইলাম, কিন্তু হাড় বিক্রি করার সাহস হলো না। ভয় হলো হাড় বিক্রি করতে গেলেই হয়তো ধরা পড়ে যাব। সোমবার দিনটাও জংশনে কাটলো। তারপর সন্ধ্যাবেলা ধরা পড়ে গেলাম। হুজুর, এই আমার বয়ান। আমি যদি এক পর্ণ মিথ্যে কথা বলে থাকি, আমার মাথায় যেন বজ্রাঘাত হয়। রুদ্ধশ্বাসে বিচারগৃহে আসামির উকিল ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, হুজুর, এরপর আমি আর একটাও কথা বলতে চাই না। সরকারি উকিল তার ভাষণ দিতে পারেন। সরকারি উকিল দীর্ঘ ভাষণ দিলেন। ভাষণ শেষ হইবার আগেই লাঞ্চের বিরাম আসিল। বিরামের পর তিনি আবার ভাষণ চালাইলেন। কালিময় যে মিথ্যা সাক্ষী, নিজের নাক কাটিয়া পরে যাত্রা ভঙ্গ করিতেছেন, এই কথা তিনি বারবার জুরিকে বুঝাইবার চেষ্টা করিলেন। তাহার কথায় কিন্তু কাহারও মনে স্থান পাইল না। তাহার বক্তৃতা শেষ হইলে হাকিম জুরিদের মামলার মোদ্দা কথা বুঝাইয়া দিলেন। জুরি উঠিয়া গিয়া 5 মিনিট নিজেদের মধ্যে পরামর্শ করিলেন। তারপর ফিরিয়া আসিয়া রায় দিলেন, আসামি নির্দোষ। হুইস্কির বোতলটি নিঃশেষ হইয়া আসিয়াছিল। তলায় মাত্র 2 আঙুল পরিমাণ তরল দ্রব্য ছিল।
রাত্রে 10টা বাজিতে বেশি দেরি নাই। কালিময় বাবুর বসিবার ঘরে বোতলটা মাঝখানে রাখিয়া আমরা দুজনে মুখোমুখি বসে আছি। আমার মাথার মধ্যে রুমঝুম নূপুর বাজিতেছে, কিন্তু বুদ্ধিটা পরিষ্কার আছে। কালিময় রক্তাভ নেত্রে মদের বোতলটার দিকে চাহিয়া আছেন। আমি বলিলাম, তারপর? কালিময় বোতল হইতে চক্ষু সরাইলেন না, বলিলেন, কাল কোর্ট থেকে বাড়ি ফিরে এসে দেখলাম দামিনী পালাইয়াছে। কোথায় গিয়েছে জানি না, হয়তো দূর সম্পর্কের ভাইয়ের কাছেই ফিরে গেছে। আর মোহিত? সে আছে, কাল রাত্রে এসেছিল, পায়ে ধরে মাপ চেয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা হইল না। আমার মাথার মধ্যে রুমঝুম শব্দের সঙ্গে একটা বেতালা চিন্তা ঘুরিতেছে। শেষে বলিলাম, একটা প্রশ্নের উত্তরে কিন্তু ফয়সালা হলো না। কালিময় আমার পানে রক্তাক্ত চোখ তুলিলেন। বলিলাম, অন্নপূর্ণাকে খুন করল কে? কালিময় নির্নিমেষ আমার পানে চাহিয়া রইলেন। বলিলাম, আপনি সে রাত্রে লোহার ডান্ডা নিয়ে আড়ি পাততে এসেছিলেন। আদালতে লোহার ডান্ডার কথায় কিন্তু কিছু বলেননি। কালিময় আরো কিছুক্ষণ আমাকে স্থির নেত্রে নিরীক্ষণ করিলেন। তোমার বিশ্বাস আমি অন্নপূর্ণাকে খুন করেছি, তাই না? বলিলাম, বিশ্বাস নহে, সন্দেহ। আপনি 1.25 ঘন্টা জানালার বাইরে দাঁড়িয়ে রইলেন, এ কথা মেনে নেওয়া কষ্ট। আপনি কেঁচো নয়, মানুষ। হঠাৎ কালিময় হুইস্কির বোতলটা ধরিয়ে নিজের গেলাসের মধ্যে উজাড় করিয়া দিলেন, তাহাতে জল মিশাইলেন না। নিরম্বুত তরল আগুন গলায় ঢালিয়া দিলেন। আমি অপেক্ষা করিয়া রইলাম। তিনি বলিলেন, হ্যাঁ, অন্নপূর্ণাকে আমি খুন করেছিলাম। তোমাকে বলছি, কিন্তু তুমি যদি অন্য কাউকে বলো, আমি অস্বীকার করব। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আমার মাথার মধ্যে বেতালা চিন্তাটা এবার তালে নাচিয়া উঠিল। প্রশ্ন করিলাম, অন্নপূর্ণাকে খুন করলেন কেন? সে তো কোনো অপরাধ করেনি। কালিময় বলিলেন, তাকে খুন করার কোনো মতলব ছিল না। নিজের ঘরের ব্যাপার দেখে মাথায় আগুন জ্বলে উঠেছিল। আমি গিয়েছিলাম প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিতে? হ্যাঁ, মোহিত আমার মুখে চুনকালি দিয়েছে, তাই আমিও গিয়েছিলাম তার গালে চুনকালি দিতে। কিন্তু অন্নপূর্ণা অন্য জাতের মেয়ে, সে দামিনী নয়। আমার মতলব যখন সে বুঝতে পারল, তখন আমার কেঁচো চাপ দিয়ে ধরে সে বলল, তবে হাড় হাবাতে অল্প পেয়ে মিশে তোর মনে এত ময়লা, দাঁড়া, তোর পিন্ডি চটকাচ্ছি। এই বলে সে আমার কেঁচো ধরে প্রাণপণে চেঁচাতে লাগলো, মেরে ফেললে, মেরে ফেললে। তখন আমার আর উপায় ছিল না। এখনই চিৎকার শুনে পাড়া পড়শি এসে পড়বে। হাতে লোহার ডান্ডা ছিলই। অনেকক্ষণ নীরবে কাটিয়া গেল। শেষে আমি উঠিবার উপক্রম করিলাম। বলিলাম, আচ্ছা, রাত হয়ে গেছে, আজ তাহলে উঠি। কালিময় চকিতে চোখ তুলিলেন। তাহার মুখ হইতে স্মৃতির গ্লানি মুহূর্তে মুছিয়া গেল। তিনি বলিলেন, এত রাত্রে কোথায় যাবে? আজ এখানেই থেকে যাও। খিদে পেয়েছে? দেখি রান্নাঘরে কিছু আছে কিনা। 11 কার্তিক 1365। তো এই ছিল আমার আজকে পড়ে শোনানো গল্প। গল্প ভালো লাগলে আমাকে জানাবেন। গল্প পড়বেন, গল্পকে ভালোবাসবেন, গল্পের সাথে থাকবেন। ধন্যবাদ।